কেন সব দেশ একে একে ভারতকে বয়কট করছে? কি আছে ভারতের কপালে? ভারত এমন একটা দেশ যে দেশের চারপাশে শুধুই শত্রু, যেন কোনো বন্ধু নেই। একের পর এক দেশ ইন্ডিয়াকে ব্যান করেই চলেছে। বিশেষজ্ঞদের মতে নিজেদের অদূরদর্শিতা, একতরফা সিদ্ধান্ত আর প্রতিবেশী দেশগুলোর উপরে একচেটিয়া চাপ সৃষ্টি করার ফলে আজ ভারত একদম একা। অনেক বিশেষজ্ঞই মনে করেন ভারত যেন নিজেই নিজের পায়ে কুড়াল মারছে। কারণ ভারত এখনো বুঝতে পারছে না যে প্রতিবেশী যে সকল বন্ধু দেশগুলো তার শত্রুতে পরিণত হয়েছে তারা তার জন্য কি মহা বিপদ নিয়ে আসতে চলেছে। কলকাতার কিপ্টে দাদারা যারা বাড়িতে অতিথি আসলে জিজ্ঞেস করেন খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন, সে তারাই ফেসবুক ইউটিউবের কমেন্ট বক্সে এসে বলে বাংলাদেশকে আমরা আলু দেই, পেঁয়াজ দেই, আমরা না দিলে বাংলাদেশ না খেয়ে মরবে। অথচ ২৬ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশে, যাদের অধিকাংশেরই নেই ওয়ার্ক পারমিট। আপনি শুনলে আঁতকে উঠবেন, আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইদের কষ্টার্জিত বাৎসরিক রেমিটেন্সের প্রায় 1/4 চলে যাচ্ছে ভারতে। স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে ভারত তৈরি করেছে নিজস্ব ব্রিজ, আবার আমাদের ন্যায্য ট্রানজিট সুবিধা না দিয়ে বাংলাদেশের কাছ থেকে নিচ্ছে ঝুঁকিপূর্ণ করিডোর সুবিধা, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আমার দেশের উপর দিয়ে গাড়ি কিংবা ট্রেন চালিয়ে পশ্চিমবঙ্গের মালামাল যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্সে। অথচ যারা আমাদের কাছ থেকে এত সুবিধা নিচ্ছে সে দেশেরই মিডিয়া আমাদের দেশের বন্দর নগরী চট্টগ্রামকে দখল করে নিতে চায়। আর এভাবেই দিন দিন কলকাতার দাদারা নিজেদের শত্রু বাড়িয়ে চলেছে। কি অপেক্ষা করছে ভারতের জন্য? কি কারণে প্রতিবেশী প্রতিটা দেশ ভারতের থেকে দূরে সরে যাচ্ছে? কেনই বা ভারতের শত্রু দেশের তালিকা প্রতিনিয়ত লম্বা হয়েই চলেছে? দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। ভারতের শত্রু দেশের তালিকায় নতুন যোগ হয়েছে নেপাল। ভারত চায় নেপাল যেন তার আঞ্চলিক প্রভাবের অংশ হয়ে থাকে, কিন্তু নেপালও চায় ভারতের চাপ আর হস্তক্ষেপ থেকে মুক্তি পেতে। এই দ্বন্দ্বের মূল কারণ ছিল ভারতের বড় ভাই মনোভাব, যা নেপাল কখনোই পুরোপুরিভাবে মেনে নিতে পারেনি। ২০১৫ সালে নেপাল যখন নতুন সংবিধান তৈরি করে তখন ভারত তীব্রভাবে আপত্তি জানায়, বিশেষ করে ভারতের মাদেশী জনগণের অধিকার নিয়ে। নেপালের বিরুদ্ধে অবরোধ আরোপ শুরু করে, খাদ্য, গ্যাস এবং জরুরি সরবরাহ তারা বন্ধ করে দেয়। এই অবরোধ নেপালের জন্য একটা মারাত্মক সংকট তৈরি করে, আর নেপাল বুঝতে পারে ভারতের এই চাপ তার স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অনেক বড় হুমকি। এই ঘটনার পর নেপাল সিদ্ধান্ত নেয় ভারতকে মোকাবেলা করার জন্য তাকে চীনের দিকে ঝুঁকতে হবে। চীনের সাথে সম্পর্ক বাড়িয়ে নেপাল আরো শক্ত অবস্থান নেয়। ভারতীয় চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে নেপাল এখন চীনের দিকে ঝুঁকে পড়েছে, আর এই পরিস্থিতি দুই দেশের সম্পর্ককে একদম চরম সংকটে ফেলে দিয়েছে, যা এখন একেবারে সাপে নেউলে সম্পর্কের মতন হয়ে গেছে। ভারত যখন একের পর এক তার প্রতিবেশী দেশগুলোর সাথে তার প্রভাব বিস্তার করতে শত্রুতা তৈরি করছিল, তখন শ্রীলঙ্কাও তার ব্যতিক্রম ছিল না। ভারতের বড় ভাই মনোভাবের কারণে শ্রীলঙ্কার সাথেও সম্পর্ক তিক্ত হতে থাকে। বিশেষ করে ২০০৯ সালের পর শ্রীলঙ্কার গৃহযুদ্ধের শেষ মুহূর্তে ভারতীয় চাপের বিরুদ্ধে অবস্থান নেয় ভারত, যখন শ্রীলঙ্কার তামিল জনগণের প্রতি সমর্থন জানিয়ে তাদের স্বাধীনতা আর অধিকার নিয়ে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে শুরু করে। কিন্তু শ্রীলঙ্কা ভারতের হস্তক্ষেপকে তেমন গুরুত্ব দেয়নি। এরপর ভারতের সরকার শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়ে বারবার চাপ প্রয়োগ করতে থাকে, যা শ্রীলঙ্কা সরকারকে ভারতের বিকল্প খুঁজে বের করতে বাধ্য করে। ২০১৫ সালের পর শ্রীলঙ্কা আর ভারতের সম্পর্ক আরো খারাপ হতে থাকে, কারণ শ্রীলঙ্কা তখন চীনের দিকে ঝুঁকতে শুরু করে। সে সময় চীন শ্রীলঙ্কায় ব্যাপক হারে প্রভাব বিস্তার করতে থাকে, আর এতে করে ভারত বেশ চিন্তিত হয়ে পড়ে। শ্রীলঙ্কার সাথে চীনের সম্পর্কের উন্নতি ভারতের জন্য এক অস্বস্তি হয়ে দাঁড়ায়, কারণ ভারত চায় শ্রীলঙ্কা যেন ভারতের প্রভাব বলয়ের মধ্যেই থাকে এবং চীনের প্রভাব সেখানে বাড়তে না পারে। ভারতের এমন সামরিক ও কূটনৈতিক চাপ শ্রীলঙ্কার জন্য হুমকি হিসেবে দেখা দিতে থাকে। ভারতের এই মনোভাব শ্রীলঙ্কাকে এক নতুন শত্রুতে পরিণত করে। আর এদিকে ভারত চীনের সম্পর্ক যেন আরো কঠিন। ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধের পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কটা যেন এক ঠান্ডা যুদ্ধের মতোই চলছিল। তবে ২০১০-এর দশকের শুরুতে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা আরেকটু বাড়ে, যখন ভারত নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করে এবং চীনকে সরাসরি চ্যালেঞ্জ করে। ভারত যখন দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে বিরোধে গা ভাসাতে শুরু করে, তখনই বিষয়টা আরো জটিল হয়ে ওঠে। ভারতের মনে হয়েছিল
চীনে চ্যালেঞ্জ করলে একদিকে যেমন দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বজায় থাকবে, তেমনি আন্তর্জাতিকভাবেও তারা শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু ভারত জানতো না চীন ইতিমধ্যেই তাদের থেকে আরো বেশি ক্ষমতার দেশে পরিণত হয়ে গেছে। আর তাই চীন দক্ষিণ এশিয়ার ভারতের এই প্রভাব মেনে নিতে নারাজ, আর ভারতও চীনের আধিপত্যকে মেনে নিতে রাজি না। এরই মধ্যে 2020 সালে লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত চীনের সংঘর্ষ লেগে যায়। সেখানে উভয় পক্ষের সেনা সদস্যরা প্রাণও হারান। ভারতের এই পদক্ষেপের ফলে চীন এখন ভারতের দক্ষিণ এশিয়ার প্রভাবকেই চ্যালেঞ্জ করছে না, বরং দুই দেশের সম্পর্কের মধ্যে এক নতুন শত্রুতার দানা বেঁধেছে। চীন আর ভারতের মধ্যে এই যুদ্ধ শুধুমাত্র সামরিক শক্তি না, বরং অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তির লড়াই রয়েছে, যেখানে দুই দেশ একে অপরকে পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, যা হয়তো সামরিক যুদ্ধের মতো সবার নজরে আসে না। এ সমস্ত ঘটনায় ভারত নিজের অজান্তেই চীনের মতো বিশাল শক্তির শত্রু হয়ে উঠেছে। ভারতের বড় ভাই মনোভাব যখন একে একে প্রতিবেশী দেশগুলোতে শত্রুতে পরিণত করছিল, তখন এর তালিকা থেকে মালদ্বীপও বাদ যায়নি। 2013 সালে মালদ্বীপে ভারতের প্রভাব বলয়ের বাইরে একটা সরকার গঠিত হলে ভারত মালদ্বীপ সম্পর্ক আরো কঠিন হয়ে পড়ে, কারণ মালদ্বীপের নতুন সরকার তখন ভারতের চেয়ে চীনের দিকে ঝুঁকতে শুরু করে, যা ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে 2018 সালে মালদ্বীপের নির্বাচনে ভারতীয় প্রভাবের বিরুদ্ধে চড়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্ক আরো বেশি খারাপ হয়ে যায়। চীন তখন মালদ্বীপে একের পর এক অর্থনৈতিক প্রকল্প দিতে শুরু করে, আর এদিকে ভারত এই পরিস্থিতি নিজের জন্য হুমকি হিসেবে অনুভব করতে শুরু করে, কারণ মালদ্বীপ তার সামুদ্রিক পথের জন্য একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ভারতের শত্রুতা শুধু পাকিস্তান, চীন, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ বা মিয়ানমারের সাথেই না, বরং বাংলাদেশও এই তালিকায় চলে এসেছে। 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতীয় পদক্ষেপে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে। এই পদক্ষেপগুলো বাংলাদেশের মুসলিম জনগণের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখা দিয়েছিল, এবং এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে এক বিরাট ফাটল সৃষ্টি হয়। এদিকে 2024 সালের জুলাই বিপ্লবের পর যখন ভারতীয় সহযোগী শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, তখন বাংলাদেশ আর ভারতের কথায় উঠবস করছে না। এছাড়াও ভারতীয় মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও নানা মিথ্যা প্রচারণাও চালানো হয়েছে। এই ধরনের প্রচেষ্টা ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে আরো শত্রুতা ও অস্থিরতাও সৃষ্টি করেছে, যার ফলে বাংলাদেশ এখন ভারতের প্রতিবেশী শত্রু দেশগুলোর লিস্টে নতুন করে জায়গা করে নিয়েছে। আর ভারতের শত্রু দেশগুলোর তালিকা করতে গেলে তার তালিকা থেকে পাকিস্তানের নাম কোনোভাবেই বাদ দেয়া যায় না। 1947 সালে উপমহাদেশ ভাগ হয়ে গেলে ভারত এবং পাকিস্তান আলাদা দেশ হিসেবে জন্ম নিলেও কাশ্মীরের বিষয়টা ছিল দুই দেশের মধ্যে শত্রুতার মূল জায়গা। ভারত কাশ্মীরকে পুরোপুরি নিজেদের অধিকার বলে দাবি করে এবং পাকিস্তানের সাথে নানা রকমভাবে সামরিক সংঘর্ষে জড়িয়ে যায়। পাকিস্তানও মনে করে ভারতের এই বড় ভাই মনোভাব কাশ্মীর সহ পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করার তাগিদ থেকেই জন্ম হয়েছে। একদিকে ভারত যেমন নিজেদের আঞ্চলিক ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়, অন্যদিকে পাকিস্তান কোনো অবস্থাতেই ভারতকে আধিপত্য বিস্তার করতে দিতে চায় না এবং কাশ্মীরে তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। তাছাড়া 2019 সালে ভারত যখন কাশ্মীরের বিরুদ্ধে মর্যাদা আইন বাতিল করে, তখন বিষয়টা আরো কঠিন হয়ে ওঠে। কাশ্মীরের মুসলিমদের উপর দমন পীড়ন চালিয়ে ভারত পাকিস্তানের সাথে যেন অঘোষিত যুদ্ধ শুরু করে দেয়। এই সমস্ত ঘটনা ভারতকে পাকিস্তানের চিরশত্রুতে পরিণত করেছে, আর তাই মাঝে মধ্যেই ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষের খবর ছড়িয়ে যায়, যেন যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে ভারত পাকিস্তান মহাযুদ্ধ। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।